মাঝে বিরতি আবার শুরু করা সমস্যা হয়েছিল। যে আমরা পড়তেছি একটু ছোট করে দিই। বলা হলো জনাব সাইদি ব্যবসায়ী একই 2019 সালে একই মার্চ তারিখে 50,000 টাকা নগদ উদ্ধৃত 30,000 টাকা ব্যাংক জমা অতিরিক্ত 30 মার্চ তারিখে 10% বাট্টা প্রদানের পর তিনি রফিক স্টোরের নিকট থেকে 2,000 টাকা নগদ 2,000 এবং 53,800 টাকার একটি চেক গ্রহণ করেন 10% বাট্টা প্রদানের পর। প্রশ্ন হলো জনাব সাইদের প্রদত্ত নগদ বাট্টার পরিমাণ কত? এই যে বাট্টার পরিমাণ কত? বলছে বাট্টা প্রদানের পর 10% বাট্টা প্রদানের পরে সে 2,000 টাকার চেক 53,800 টাকা নগদ। তাহলে লেনদেনটা ছিল কয় টাকার? 55,000 কত টাকা? 800 টাকা। এটা 90% টাকা। 90 দ্বারা ভাগ করে 10 দ্বারা গুণ করতে হবে। তার মানে 0 কেটে দিলে পারি। 9 দ্বারা ভাগ করলে 6 নং 54 হাতে আছে 1, 9 দুগুণে 18 আর 2 শূন্য। অর্থাৎ 6,200 টাকা। বাট্টার পরিমাণ কত? 6,200 টাকা। বিষয়টা ক্লিয়ার কিনা? বাট্টার পরিমাণ 6,200 টাকা। 2টা টাকা যোগ করে 90 দ্বারা ভাগ করে 10 দ্বারা গুণ করলে এই টাকাটা পাবো। তারপরে জনাব সাইদ উক্ত মাসে শেষ তারিখে নগদ উদ্ধৃতিতে 4,000 টাকা হাতে রেখে মোট কত টাকা ব্যাংকে জমা দিতে পারবেন? কত টাকা ব্যাংকে জমা দিতে পারবে সেটা প্রশ্ন করছে। তাহলে তার শুরুতে হাতে ছিল 50,000 টাকা। তারপরে 2,000 টাকা নগদ পাইছি। 52,000 টাকা হয়েছে। নগদ আর কোনো লেনদেন এই মাসে হয় নাই। অন্য কোনো রেকর্ড এই জায়গায় নাই। তাহলে যদি সে 4,000 টাকা হাতে রাখতে চায়, তার কাছে টাকা ছিল 52,000, 4,000 টাকা হাতে রাখলে 48,000 টাকা জমা দিতে হবে। কত টাকা? 48,000 টাকা সে ব্যাংকে জমা দিতে পারে। অনাদায়ী দেনা সঞ্চিতি কোন ধরনের ঘটনা? ভবিষ্যৎ ঘটনা। অনাদায়ী দেনা সঞ্চিতি এখনো ঘটে নাই। ভবিষ্যতে কেউ টাকা নাও দিতে পারে। সেই টাকাটা ফান্ডিং করে রাখার নাম হলো অনাদায়ী দেনা সঞ্চিতি। ঘটনা ভবিষ্যতে ঘটবে। কিন্তু পূর্বানুমান করা হয় প্রতি বছরই কিছু মানুষ আছে যারা টাকা দেয় না। না দিলে এই টাকাটা যে বছর লেনদেন হয়েছে এই বছর লস হিসেবে গণ্য হবে। যার কারণে অনাদায়ী দেনা সঞ্চিতি ভবিষ্যৎ ঘটনা। তারপর জনাব সাকিব নগদ 10,000 টাকা 20,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। পরবর্তী তিনি 5,000 টাকা পণ্য নগদে ক্রয় করেন। জনাব সাকিব নগদ 10,000 টাকা 20,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। পরবর্তীতে তিনি 5,000 টাকা নিয়ে পণ্য ক্রয় করেন। তার মানে নগদ 10,000 আসবাবপত্র 20,000 ব্যবসা শুরু করেন। পরবর্তীতে তিনি 5,000 টাকার পণ্য নগদে ক্রয় করেন। প্রথম প্রশ্ন প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? নগদ টাকা আসবাবপত্র নিয়ে যা শুরু করলো 10,000 আর 20,000 30,000 টাকা হলো প্রারম্ভিক মূলধন। তারপর প্রশ্ন করলো পণ্য ক্রয়ের ফলে হিসাব সমীকরণের পণ্যটা ক্রয় করছে কেমনে? নগদে পণ্য ক্রয় করছে। সম্পদ হ্রাস পাইছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। সম্পদ হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। দায়ের সাথে কোনো সম্পর্ক নেই। তার মানে 1 আর 3 উত্তর। তারপরে ছিল কোনটি রেওয়া মিলের ডেবিট পাশে বসে? সিম্পল উত্তর। বিনিয়োগ ডেবিট পাশে বসে। ডক চার্জ কোন ধরনের ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। ডক চার্জ প্রত্যক্ষ ব্যয়। তারপরে হলো বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য কয়টি? বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য হলো বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য কয়টি? বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য ছিল খুব সম্ভবত 2টি। তাও এটা মাথায় নাই যেহেতু থিওরিটিক্যাল প্রশ্ন, ম্যাথমেটিক্যাল হলে কোনো সমস্যা হতো না। এটা রিডিং বিস্তারিত পড়া দরকার আছিল। উদ্দেশ্যগুলো যেন বারবার উদ্দেশ্য হলো 2টি। ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে। তারপরে মূলধন থেকে কোনটি বিয়োগ করতে হয়? মূলধন থেকে নিষ্কৃতি বিয়োগ করতে হয়। পরোক্ষ খরচ হলো কারবারি খরচ, নিরীক্ষা খরচ, বীমা সবগুলাই পরোক্ষ খরচ। তারপরে হলো ব্যবসায়ের ফলে স্থায়ী সম্পদের ক্রয় প্রাপ্ত হওয়াকে কি বলে? ব্যবসায়ের ফলে না, এটা আসলে লিখতে ভুল করছি। ব্যবহারের ফলে স্থায়ী সম্পত্তি ক্রয়ের হ্রাসকে অপচয় বলে।
বিশদ আয় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করা হয়? বিশদ আয় বিবরণী ৩টি ধাপে প্রস্তুত করা হয়। বিশদ আয় বিবরণী ৩টি ধাপে প্রস্তুত করা হয়। কনফিউশন থাকলে আবার একটু দেখে নিতে পারি। কনফিউশন রেখে বলে যাবে না। বিশদ আয় বিবরণী ৩টি ধাপে প্রস্তুত করা হয়। বিশদ আয় বিবরণী ৩টি ধাপে প্রস্তুত করা হয়। রাইট। আবার আসলো প্রশ্ন। জনাব মিঠুর রেওয়া মিলিয়ে বাড়ি ভাড়া বাবদ আয় ১০,০০০ টাকা দেওয়া আছে। সমন্বয়ে বলা আছে অগ্রিম বাড়ি ভাড়া ৩,০০০ টাকা। তার মানে এই যে ১০,০০০ পাইছি তার মধ্যে ৩,০০০ টাকা অগ্রিম আছে। প্রথম প্রশ্ন, আয় বিবরণীতে আয় বাবদ কত টাকা যাবে? ৭,০০০ টাকা যাবে। কত যাবে? ৭,০০০। মিঠুর আর্থিক অবস্থা বিবরণীতে কোন খাতে কত টাকা হিসাবভুক্ত করতে হবে? চলতি দায় হবে ৩,০০০ টাকা। এটা রাইট, এটাই তো সত্য। যেহেতু অগ্রিম, আয়ের অগ্রিম কিন্তু দায় মনে রাখতে হবে। আয়ের অগ্রিম দায়, তো আয়ের অগ্রিম চলতি দায় আবার সাথে করে এটা মনে রাখো। মালিকানা সত্ত্বর অপর নাম কি? মালিকানা সত্ত্বর অপর নাম হলো সমাপনী মূলধন। সমাপনী মূলধনের আরেক নাম কি? মালিকানা সত্ত্ব। স্পর্শনীয় সম্পদ কোনটি? ট্রেডমার্ক, অস্পর্শনীয় পেটেন্ট, অস্পর্শনীয় সুনাম, মানে ভূমি ভূমি হলো স্পর্শনীয় সম্পদ। হিসাবের প্রধান বই বলা হয় খতিয়ানকে। এই প্রশ্ন আগে আমরা অনেকবার পেয়ে গেছি। কোন হিসাবের জের টানা হয় না? জের টানা হয় না জাবেদার। খতিয়ানে অবশ্যই, নগদান বই অবশ্যই, দৈনিক ক্রয় বই অবশ্যই, কিন্তু জাবেদার জের টানা হয় না। আশা করি ক্লিয়ার। এ পর্যন্ত রাখলাম। আগ্রহীরা যোগাযোগ করবা। হিসাব বিজ্ঞান এমসিকিউ নিয়ে কোনো টেনশনের কারণ থাকবে না। ৯০ এর উপর নাম্বার তোমরা পেয়ে যাবা, কিন্তু পড়াশোনা আমার মতন করতে হবে। আমি যা বলবো তাই করতে হবে। আমার মতন যদি আমি যা বলবো, আমার কথা শুনলে হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং, ফিনান্স এই কোর্সগুলো আমার চালু অলরেডি আছে, পড়তেছে। ম্যাথটাও শুরু করবো। এমসিকিউ রিটেন, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। আজকের মতন রাখবো। আল্লাহ হাফেজ।